আসসালামু আলাইকুম। লোকেদের মতে সবথেকে বেশি ভয়ঙ্কর জিনেরা ইন্দোনেশিয়ার পাহাড়ে বাস করে। আর যদি কেউ অপবিত্র অবস্থায় পাহাড়ে ঘুরতে যায় অথবা নিজেদের কার্যকলাপের মাধ্যমে জিনদেরকে রাগান্বিত করে, তাহলে তার পরিণতি হয় মারাত্মক। এমনই ইতা নামের এক মেয়ে ভুলবশত পাহাড়ি জিনদেরকে রাগান্বিত করে ফেলে, যার ফলস্বরূপ পাহাড়ে থাকাকালীন জিনেরা বারবার তাকে আসর করতে থাকে। এমনকি পাহাড় থেকে ফেরার পরও সেই জিনদের হাত থেকে রেহাই পায় না। ভয়ঙ্কর এবং নৃশংসভাবে মৃত্যু হয় তার। এটি একটি বাস্তব ঘটনা, যেটি ইতার বান্ধবী মিলি আমাদের সামনে রাখতে চলেছে। তো চলুন ইন্দোনেশিয়ার আরও এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি নতুন মুভি পেতাকা গুনুং গেদের গল্প জানা যাক। গল্পের শুরুতে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যার সাথে বাস্তবে এই ঘটনাটি ঘটেছিল, যার নাম ছিল মিলি। মিলি এখানে তার এবং তার বেস্ট ফ্রেন্ডের গল্প বলে। তার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল ইতা। তাদের দুজনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। তারা একসাথে পড়াশোনা করত, খেলাধুলা করত, হাসি ঠাট্টা করত। এমনকি তাদের ফ্যামিলির মধ্যেও বেশ ভালো সম্পর্ক ছিল। এক্সাম শেষে তারা দুজন বেশ ফ্রি সময় কাটাচ্ছিল। এরকম একটা আনন্দ ভরা দিন আমরা দেখতে পাই, যেখানে তারা একসাথে মেলায় যায়, একসাথে ঘোরাঘুরি করে, সেই সাথে শপিংয়েও যায়। এখান থেকে বাড়িতে ফিরে তারা দুজনই বোর হচ্ছিল। এক্সাম শেষে তারা কোথাও বেড়াতেও যায়নি। এ কারণেই ইতা চাইছিল তাদেরকে একটা ঘোরার প্ল্যান বানানো উচিত। মিলি বলে যে তারা চাইলে তার রিলেটিভের বাসায় যেতে পারে, কিন্তু জায়গাটা এখান থেকে বেশ দূরে ছিল, যে কারণে ইতা বলে যে তার বাবা তাকে যেতে দিবে না। ইতার মতে তার বাবা তাকে ভীষণ ভালোবাসে, তাই সে তাকে সবসময় প্রোটেক্ট করে রাখতে চায়। এই নিয়ে তারা কথা বলছিল, এমন সময় ইতা টিস্যু দিয়ে নিজের নাক মোছে এবং টিস্যু দেখে সে একটু অবাক হয়ে যায়। এই জিনিসটা মিলিও লক্ষ্য করে। সে ইতাকে প্রশ্ন করলেও ইতা তাকে কিছুই বলে না। এর মাঝে মিলি বলে যে তার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। ইতার মনে খটকা লাগে, কেননা মিলি এত সকাল সকাল বাড়িতে যায় না। সে জিজ্ঞাসা করে মিলির ওয়াশরুমে যেতে হবে কিনা। সে কি আবারও ইতার ওয়াশরুম ব্যবহার করতে ভয় পাচ্ছে? মিলি এই কথার উত্তর না দিলে ইতা তাকে জিজ্ঞাসা করে যে সে কি তাদের ওয়াশরুমে কিছু দেখেছে, সে কি কিছু লুকাচ্ছে। মিলি এইসবের উত্তর দিতে চায় না এবং সেখান থেকে বাহানা বানিয়ে বেরিয়ে যায়। সে যখন বেরিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ সে এক ভয়ানক শক্তির আবির্ভাব অনুভব করতে পারে, যেটা কিনা তার দিকে এগোচ্ছিল। তাই তো মিলি দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য জুতা পরতে আরম্ভ করে। তখনই ইতা সেখানে চলে আসে এবং তাকে বলে সে যেন কোথাও যাওয়ার প্ল্যান করলে ইতাকে রেখে না যায়। মিলি হেসে দিয়ে তার দিকে তাকাতেই হতবাক হয়ে যায়, কেননা সে তার পেছনে এক ভয়ানক আকৃতিকে দেখতে পাচ্ছিল। ইতা তার এইভাবে তাকিয়ে থাকাটা লক্ষ্য করে এবং তার কাছে জিজ্ঞাসা করে সে পেছনে কি দেখেছে। মিলি তাকে কিছুই বলতে চায় না, তবে ইতা দেখার জন্য সেদিকেই এগিয়ে যায়। এভাবে এগিয়ে যেতে যেতে আচমকাই তার সামনে বেরিয়ে আসে তার মা, যাকে দেখে তারা একটু ঘাবড়ে যায়। এখানে ইতার মা মিলির মার জন্য কিছু খাবার বানিয়েছিল, যেটা সে মিলিকে দিয়ে দেয় এবং বলে তার মাকে দেওয়ার জন্য। মিলি এই খাবার নিয়ে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় ইতার বাবা ইয়ামিন বাড়িতে ফিরে আসে। ইতা তাকে গিয়ে জড়িয়ে ধরে। তাদের দুজনের এত ভালো সম্পর্ক দেখে মিলিরও বেশ ভালো লাগে। ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মিলির বাড়িতে তার ভাইয়ের সাথে তার বন্ধুরা এসেছিল। তাদের জন্য মিলি এখানে জুস এবং স্ন্যাক্স নিয়ে বাইরে যায়, যেখানে সে তাদের কথা শুনতে পায় এবং জানতে পারে যে তারা সকলে মিলে হাইকিংয়ে যেতে চলেছে কাছাকাছি একটা পাহাড়ে, যার নাম ছিল মাউন্টেন গেদে। তাদের সেখানে যাওয়ার পরিকল্পনা শুনে এখানে মিলির মনেও আশা জাগে। সে তার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করে যে সেও তাদের সাথে যেতে পারবে কিনা। প্রথমে তো তার ভাই ইমরান কিছুতেই রাজি হচ্ছিল না। প্রথমত মিলি এর আগে কখনো হাইকিংয়ে যায়নি। সে মানসিক এবং শারীরিকভাবে অতটা স্ট্রং কিনা এটাও তারা জানে না। এর উপর আবার সবাই জানে যে মিলি আধ্যাত্মিক বিষয়গুলো দেখতে পায়, অর্থাৎ সে মাঝে সাঝে জিন জাতীয় বিষয় দেখতে পায়। পাহাড়ি এলাকায় যেহেতু জিনের বসবাস বেশি থাকে, তাই তারা মিলিকে নিতে ভয় পাচ্ছিল। মিলি বলে সে যদি এরকম কিছু দেখেও তবুও তাদেরকে বলবে না। এর উপর আবার প্রথম হাইকিং করার সময় তার ভাই তার সাথে থাকবে, এর থেকে বেশি সেফ আর কিছু হতেই পারে না। এইসব বলেই সে ইমরান এবং তার বন্ধুদেরকে রাজি করিয়ে ফেলে। ইমরান বলে মিলিকে আগে তার মায়ের পারমিশন নিতে হবে। তার বাবা মা খুব সহজেই মিলিকে পারমিশন দিয়ে দেয়, যেহেতু তার সাথে তার ভাইও যাচ্ছিল। তবে সমস্যা ছিল ইতার বাড়িতে।
কেননা মিলি চাইছিল ইতাও যাতে তার সাথে এই হাইকিংয়ে জয়েন করে। ইতার বাবা মা কিছুতেই এতে রাজি হবে না। মিলি এবং ইতা এই নিয়েই ফোনে কথা বলছিল। এমন সময় ইতা লক্ষ্য করে তার মাথা থেকে অনেক চুল ঝরে আসছে। সে এটা দেখে ঘাবড়ে যায় এবং আয়নার সামনে গিয়ে আবারও মাথায় হাত রাখে। এবারও তার হাতের সাথে অনেকগুলো চুল ছিঁড়ে আসে। এই জিনিসটা দেখে ইতা অনেকটা চিন্তিত হয়ে পড়েছিল। তবে সে মিলিকে এই ব্যাপারেও কোনো কিছু বলে না। সে শুধুমাত্র রিকোয়েস্ট করে পরদিন এসে ইতার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলার জন্য। পরদিন যখন মিলি তার সাথে কথা বলতে আসে তখন ইতার মা এই হাইকিংয়ের ব্যাপারটা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। মিলি তাকে নিশ্চিন্ত থাকতে বলে, কেননা তার বড় ভাই ইমরানও তাদের সাথে থাকবে। সে প্রায় হাইকিংয়ে যায়, তো তাদের কোনো রকম সমস্যা হবে না। এরপরও ইতার মায়ের মনে হচ্ছিল যে ইতার বাবা কখনোই এতে রাজি হবে না। এরই মাঝে ইয়ামিন অর্থাৎ ইতার বাবা সেখানে চলে আসে। সে হাইকিংয়ের ব্যাপারে শোনার পর প্রথমেই না বলে দেয়, তবে ইতা তাকে গিয়ে জড়িয়ে ধরলে সে রাজি হয়ে যায়। এত সহজে তার বাবা রাজি হবে এটা তো ইতা এক্সপেক্টই করেনি, সেই সাথে ইতার মাও না। তাই তো প্রথমবারের মতো মেয়েকে এইভাবে পাহাড়ে একা ছাড়ার ব্যাপারটা নিয়ে সে অনেকটা চিন্তিত হয়ে পড়ে। এখন পারমিশন নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় মিলি ইতাকে বলে তাকে ফিজিক্যালি স্ট্রং হতে হবে, তাই এই কয়েকদিন সে যেন নিজের বিশেষভাবে খেয়াল রাখে। এ কথা বলে সে ইতার দিকে তাকাতেই ঘাবড়ে যায়, কেননা ওই শয়তানি ভয়ঙ্কর শক্তি একদম ইতার পেছনে দাঁড়িয়েছিল। এত কাছ থেকে এই জিনকে দেখে মিলি অনেক ঘাবড়ে যায় এবং ইতাকে কোনো কিছু না বলেই দ্রুত ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। ফলে ইতারও মনে হচ্ছিল যে তার বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সে একটা বিশেষ ঘরের ভেতর থেকে আওয়াজ আসতে শুনতে পায়। এই ঘরের চাবি তার বাবার কাছে ছিল। ঘরটির দরজার সামনে যেতেই তার বাবা ইয়ামিন সেখানে চলে আসে এবং ইতার সাথে হাসি ঠাট্টা করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। ইতাও এই ব্যাপারটাই খুব একটা গুরুত্ব দেয় না। এখন এইভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। ওই দিনই তারা 7 জন মিলে এই হাইকিংয়ে বের হতে চলেছিল। মিলি এবং ইমরান তাদের বাবা মা এবং দাদির কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা দুজন যায় ইতাকে নিতে। ইতার মা এখানে তাদের দুজনকে রিকোয়েস্ট করে যে তারা যেন ইতার দিকে বিশেষভাবে খেয়াল রাখে। ওই সময় ইতা তার বাবার কাছ থেকে বিদায় নিচ্ছিল। ইতা এবং মিলি ভীষণভাবে খুশি ছিল। তারা একসাথে বেরিয়ে পড়ে নতুন এক অভিজ্ঞতার জন্য। তবে তারা তো জানতোই না যে সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। এখন প্রথমে তারা একটা গাড়িতে করে কিছু দূর যায়, আর এরপর একটা মিনি বাস ভাড়া করে। এটাতে করেই তারা পাহাড়ের একটা বিশেষ অংশ পর্যন্ত যাবে, যে অংশ পর্যন্ত মানব বসতি রয়েছে। এরপর থেকে তাদের হাইকিং শুরু। এটাতে করে যাওয়ার সময় মিলি রাস্তায় একজন ছেলেকে দেখতে পায়। খুবই অদ্ভুত এই ছেলেটিকে সে একটু পরপরই দেখতে পাচ্ছিল, যেন তাদের সাথে এই ছেলেটিও সামনের দিকে এগোচ্ছিল। এরা দেখে তাকে ঘাবড়ে যেতে দেখে তার ভাই ইমরান বুঝতে পারে যে সে নিশ্চয়ই আবারও ভয়ানক কিছু দেখেছে। তাই সে তাকে মনে করিয়ে দেয় তার প্রমিসের কথা, অর্থাৎ জিন জাতীয় কোনো কিছু দেখলেও সে বাকি কাউকে এই ব্যাপারে বলবে না। ফলে মিলি এখানে চুপ হয়ে যায়। এখন তারা এইভাবেই মিনি বাসে করে নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে যায়। বাস থেকে নামতেই ইতা লক্ষ্য করে তার পেটে ব্যথা করছে, তবে সে এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। এখন তারা সারি নামক একজন মহিলার বাড়িতে আশ্রয় নেয়। আজ রাতটা এই বাড়িতে থেকেই তারা পরদিন সকালে হাইকিং শুরু করবে। তাই তো সকলে ঘুমাতে চলে যায়। মাঝরাতে ইতার ঘুম ভেঙে যায় পেট ব্যথাতে। সে মিলিকে ডেকে তোলে এবং জানায় যে তার হয়তোবা মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়েছে, যা শুনে মিলি একটু ঘাবড়ে যায় এবং বলে তাহলে আগামীকাল সকালে তারা হাইকিংয়ে যাবে না, বরং বাড়িতে ফিরে যাবে। কেননা এই অবস্থাতে হাইকিং করা অর্থাৎ পাহাড়ে চড়া একদম নিষিদ্ধ। তবে ইতা এইসব কুসংস্কারে বিশ্বাস করত না। তার মনে হচ্ছিল এটাই হয়তোবা তার জন্য শেষ সুযোগ। এরপর কখনো সে মিলির সাথে হাইকিংয়ে যাওয়ার পারমিশন পাবে কিনা এটা নিয়েই তার সন্দেহ ছিল। ফলে এই কথা বলে সে মিলিকে রাজি করিয়ে নেয়। সে নিজের সাথে করে কিছু পলিথিন এনেছিল, যেটা নিয়ে সে ওয়াশরুমে চলে যায়। সে যখন ওয়াশরুমে ছিল তখন সে আচমকা নিজের পিছে ওই শক্তিকে দেখতে পায়, অর্থাৎ ওই জিনকে, যাকে মিলি তার বাড়িতে দেখেছিল। জিনটি এখানে তার হাত থেকে ওই প্যাকেটটি নিয়ে নেয়। ফলে ইতা ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তার চিৎকারের শব্দ শুনে ঘুম ভেঙে যায় মিলি এবং ইমরানের। তারা ছুটে চলে আসে ওয়াশরুমের সামনে। ভেতর থেকে কোনো রকম সারা শব্দ আসছিল না, কেউ দরজাও খুলছিল না। এরই মাঝে সারি সহ বাকিরাও সেখানে চলে আসে। হঠাৎই ইতা ভেতর থেকে দরজা খোলে, যেখানে তার মুখ একদমই ফ্যাকাশে ছিল এবং তার হাতে ছিল ওই প্যাকেটটি। তাকে ভেতরে নিয়ে আসা হয়
এখানে সারি তাকে এক প্রকার পাতার রস খেতে দেয়। এটা খুব তিতা হওয়া সত্ত্বেও ইতা কোনো রকম কমপ্লেন না করে সেটা খেয়ে ফেলে। এই ব্যাপারটা দেখে সবাই বেশ অবাক হয়। আর এরপর ইতা তার দেখা ওই জিনের বর্ণনা দিতে থাকে, যেটা শুনে মিলির মনে পড়ে যায় ইতার বাড়িতে দেখা ওই জিনের কথা। সে বুঝতে পারে ওই একই জিনকে ইতা এই ওয়াশরুমে দেখেছে। তখন সারি বলে এরকম দেখতে একটা জিন এখানে যারা হাইকিংয়ে আসতো সে সকল মানুষদেরকে ভীষণ বিরক্ত করত। তবে এই জায়গাটি পবিত্র করার পর থেকে ওই জিনকে আর দেখা যেত না। তাই সে এই ব্যাপারটা ভেবে অবাক ছিল যে এতদিন পর ওই জিন কেন ফিরে আসলো। এখন ইমরান এবং মিলিকে বাইরে ডাক দেয় ইয়াদি। ইয়াদি এখানে তাদেরকে বলে যে ইতার এই অবস্থাতে তাকে পাহাড়ে নিয়ে যাওয়া ঠিক হবে না, তাই তারা যেন আগামীকাল সকালেই ইতাকে নিয়ে এখান থেকে ফিরে যায়। মিলি ইতাকে এই ব্যাপারটা বলতে চাইছিল, তবে ইতা যেহেতু অনেক বেশি এক্সাইটেড ছিল তাই মিলি এখানে তাকে নিষেধ করতে পারে না হাইকিংয়ে যাওয়ার জন্য। যে ব্যাপারটা পরদিন সকালে জানার পর আকিব নামক ইমরানের এক বন্ধু ভীষণ রেগে যায়। তবে বাকিদের মনে হচ্ছিল এই সাইকেলের ব্যাপারটা শুধুমাত্র কুসংস্কার ছাড়া আর কিছুই না। ইয়াদির মতে সমস্যা হচ্ছে ইতা অনেকটা দুর্বল, সে পাহাড় চড়তে পারবে কিনা এটা নিয়ে তার সন্দেহ হচ্ছিল। তবে ইতা এখানে ফুল কনফিডেন্টে তাদের সামনে আসে, যার ফলে তারা আর না করতে পারে না। এখন তারা 7 জন একসাথে রওনা হয় হাইকিংয়ের উদ্দেশ্যে। সুন্দর ভিউগুলো সামনে আসার পর মিলি বলে যে তার উচিত ছিল তার বাবার ক্যামেরাটা নিয়ে আসার, যাতে করে সে ছবি ধারণ করতে পারে। তখন ইতা বলে যে তারা তাদের মনে এই ছবি ধারণ করে নিবে। এই ব্যাপারটা নিয়ে তারা দুই বান্ধবী হাসাহাসি করতে থাকে। এভাবেই তারা পৌঁছে যায় তাদের প্রথম স্পটে। সেখানে গিয়ে তারা কিছু সময়ের জন্য বিশ্রাম নেয় এবং হাইকিংয়ের জন্য সব কাগজপাতি রেডি করতে যায় ইয়াদি। ওই সময় মিলি পাথরের উপর বসা একজন অসুস্থ মহিলাকে দেখতে পায়। সে এখানে বাকিদেরকে জিজ্ঞাসা করে যে তারা সেখানে ওই বৃদ্ধা মহিলাকে দেখতে পাচ্ছে কিনা। তারা যখন বলে যে তারা দেখতে পাচ্ছে, তখন এই ব্যাপারটা নিয়ে তারা মিলিকেই খেপাতে শুরু করে যে সব জীর্ণ শীর্ণ অসুস্থ বৃদ্ধারাই জিন না। এমন সময় ইয়াদি সব কাগজপত্র ঠিক করে চলে আসে। এখন তারা সবাই মিলে একসাথে প্রমিস করে যে তারা পাহাড়ের সব জীবদেরকে সম্মান করে হাইকিং করবে, যাতে করে তাদের জন্য কারোর কোনো অসুবিধা না হয়। সেই সাথে একটা শান্তিপূর্ণ রিল্যাক্সিং হাইকিং তারা করবে। এই ব্যাপারে প্রমিস করে তারা রওনা হয়। অন্যদিকে ওই সময় আমরা ইতার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ইতার মা ডাস্টবিনের ভেতরে তার ওই পড়ে যাওয়া চুল সেই সাথে টিস্যু পেয়ে যায়, যে টিস্যুতে ছিল অনেকটা রক্ত। অর্থাৎ ওই দিন ইতার নাক থেকে রক্ত পড়েছিল, যে ব্যাপারটা সে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। এই অবস্থাতে হাইকিং করতে গিয়েছে এই ব্যাপারটা নিয়ে ইতার মা ভীষণ চিন্তিত ছিল। এটা নিয়ে ভাবতে ভাবতেই সে রান্না করছিল। এমন সময় ইতার বাবা ইয়ামিন সেখানে আসে এবং তাকে এই চিন্তার কারণ জিজ্ঞাসা করে। তখন সে ইয়ামিনকে প্রশ্ন করে যে ইয়ামিন ইতাকে তেমন একটা বাড়ির বাইরে যেতে দেয় না, তাহলে সে ইতার হাইকিংয়ে যেতে এত সহজে রাজি হলো কিভাবে। ইয়ামিন তাকে বোঝায় যে ইতা এখন বড় হয়েছে, মাঝে মধ্যে তাকে ছাড় দিতে হবে, তা না হলে সে অবাধ্য হয়ে যাবে। তখন সে ইয়ামিনকে ওই রক্তমাখা টিস্যু সেই সাথে চুল দেখায়। তবে ইয়ামিন এই ব্যাপারটাই গুরুত্ব দেয় না, কেননা তার মতে ইতার ব্লাড প্রেশারের সমস্যার জন্য তার নাক থেকে রক্ত পড়া স্বাভাবিক। এখন এদিকে আমরা ইতাকে দেখতে পাই। তারা সকলে মিলে যখন সামনের দিকে এগোচ্ছিল, হঠাৎই এক জায়গায় এসে সে থমকে দাঁড়ায়। তার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। মিলি তাকে এত করে ডাকছিল, তবে তার কোনো হুঁশই ছিল না, যেন সে জোন আউট হয়ে গিয়েছে। অনেকবার কানের কাছে ডাকার পর ফাইনালি ইতার হুঁশ ফেরে। তখন আলী তাকে বলে যে এইভাবে পাহাড়ের মাঝে তার অন্যমনোযোগী হলে চলবে না। ইতা ব্যাপারটা মেনে নেয়। এখন কিছু দূর গিয়ে তারা রেস্ট নিচ্ছিল। এমন সময় ইতা একটা জলাশয় দেখে এবং হাতে একটা পলি নিয়ে সেই জলাশয়ের কাছে চলে যায়। আলী এই ব্যাপারটা লক্ষ্য করে এবং মিলিকে প্রশ্ন করে ইতা সেখানে কি করছে। মিলি যখন ইতাকে ডাকতে থাকে, তখনই আমরা দেখতে পাই ইতা সকলের অগোচরে ওই পলিটি পানির ভেতরে ফেলে দেয়। ওই সময় মিলি সেখানে পৌঁছায় এবং ইতাকে ডাকতে থাকে। আচমকা ইতা ঘুরে তাকায় এবং দেখা যায় ইতার চোখ সম্পূর্ণভাবে সাদা, অর্থাৎ তাকে কোনো এক জিন পজেস করে নিয়েছিল, যার বৃদ্ধ হাত মিলির গলা চেপে ধরে এবং সে বলতে থাকে যে তারা যেন এখনই এখান থেকে বেরিয়ে যায়। জঙ্গলের রানী তাদের উপর রেগে গিয়েছে। মিলি দেখতে পাই পানির ভেতর থেকে এক অপরূপ সুন্দরী বেরিয়ে আসছে। এরই মাঝে ইমরান এবং তার ফ্রেন্ডরা সেখানে পৌঁছে যায় এবং কোনো মতে ইতার হাত থেকে মিলিকে ছাড়িয়ে নেয়। মিলি তখনও পর্যন্ত পানির উপরে এই জঙ্গলের রানী জিনকে দেখতে পাচ্ছিল। এখন এই ঘটনায় সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল।
বিশেষ করে ইতাকে নিয়ে। ইতা তখন আতরের ঘ্রাণ নিচ্ছিল। সবাই ঠিক করে নিয়েছিল যে তারা আর সামনের দিকে এগোবে না, এখান থেকেই বাড়িতে ফিরে যাবে। মিলি ইতাকে বলে ইস্তেগফার পড়তে, কারণ তার শরীরে জিন ঢুকেছিল। ইতা এখানে ব্যাপারটা বেশ হাসির ছলে নেয় এবং বলতে থাকে সে কি বলছে, সে তো শুধুমাত্র এখানে রেস্ট নিচ্ছিল, এ বাদে তার সাথে কিছুই ঘটেনি, এখন সে সুস্থ। একথা বলেই সে সামনের দিকে হাঁটতে আরম্ভ করে। তার এই ব্যবহার দেখে বাকি সকলে বেশ অবাক হয়। এখন সকলে মিলে সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎই তারা জঙ্গলের ভেতর থেকে এক অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়, যেটা কিনা তাদের সাথে সাথেই সামনের দিকে এগোচ্ছিল। মিলি কোনো রকম কথা এই ব্যাপারে বলতে চায় না, যে কারণে বাকিরা সামনের দিকে এগোতে থাকে কোনো দিকে কান না দিয়ে। কিছু দূর এগিয়ে যেতেই মিলি আস্তাগফিরুল্লাহ পড়ে ওঠে, কেননা সে তার সামনে এক ব্যক্তিকে দেখতে পাচ্ছিল যাকে অন্য কেউ দেখতে পাচ্ছিল না। এর মানে সে জিন দেখেছে, যাকে ইগনোর করে সে সামনের দিকে হেঁটে গেলে আচমকাই ওই জিনটি চিৎকার করে বলে ওঠে, তাকে ফিরে যেতে বলো। সাথে সাথে মিলি নিজের কানে অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যার ফলে তার ভীষণ কষ্ট হচ্ছিল। সাথে সাথে ইতার কানেও একই আওয়াজ আসতে থাকে এবং সেও ছটফট করতে থাকে। একে একে সকলেই এই আওয়াজ শুনতে পাচ্ছিল এবং ছটফট করতে করতে সেখানেই মাটিতে গড়িয়ে পড়ে সবাই। কিছুক্ষণের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ওই বৃদ্ধাও সেখান থেকে গায়েব হয়ে যায়। সকলে আদিকে বলতে থাকে যে এই সব কিছু ইতার কারণেই হচ্ছে, যে ব্যাপারটা ইতার ভালো লাগে না। ইয়াদি বলে যে সবার আগে তাদেরকে পরবর্তী স্টেপে পৌঁছাতে হবে, এরপরই তারা কোনো না কোনো সিদ্ধান্ত নিতে পারবে। তাই তো তারা এক মুহূর্ত দেরি না করে তখনই রওনা দেয়। কিছু দূর যেতেই ইতার পেটে ব্যথা হতে শুরু করে, তাই তো সকলকে আবারও থামতে হয়। মিলি ইতার হাতে পানির বোতল তুলে দেয় এবং বলে পানিটা পান করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। সাথে সাথে ইতার যেন কিছু একটা হয়ে যায়, সে ছটফট করতে থাকে। ইমরানের চিৎকার শুনে তার কাছে ছুটে চলে যায় ইয়াদি। দেখা যায় ইতা আবারও ওই বৃদ্ধার জিন দ্বারা পসেসড হয়ে গিয়েছে, যে কিনা সকলকে উদ্দেশ্য করে বলে এই মেয়েটি অপবিত্র, তারা যেন তাকে নিয়ে এখান থেকে চলে যায়, সে এখানে থাকার যোগ্য নয়। এ কথা বলে সে ভয়ানকভাবে হাসতে আরম্ভ করে। এই অশুভ ঘটনার সংকেত যেন বাড়িতে থেকে ইতার মাও পাচ্ছিল। তার হাত থেকে একটা ডিম পড়ে ভেঙে যায়, যার ভেতরটা বেশ অদ্ভুত ছিল। এটা দেখে তার বুক যেন কেঁপে ওঠে। এদিকে ইতা যখন পজেস ছিল ওই সময় মিলি ওই বৃদ্ধার জিনকেও দেখতে পায়, তাই তো সে ছুটে আসে ইতার কাছে এবং তাকে থাপ্পড় মারতে থাকে। এভাবেই থাপ্পড় মারতে মারতে ইতা অজ্ঞান হয়ে যায়। ওই সময় সকলে মিলে বলতে থাকে যে জিন যেহেতু বলেছে, তাই তাদের সময় থাকতে ইতাকে এই জঙ্গল থেকে বাইরে নিয়ে যাওয়া উচিত, তাদের আর সামনের দিকে এগোলে চলবে না। ইতার ততক্ষণে জ্ঞান ফিরে এসেছিল। মিলি যখন ইতাকে একই কথা বলে তখন সে অফেন্ড হয়ে যায়। সে মিলিকে বলে যে সে মিলির সাথে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে চায়, সেই দিনগুলোকে স্মৃতির পাতায় লিখে রাখতে চায়। তার এই কথা শুনে মিলিও ইমোশনাল হয়ে পড়ে। তখন ইমরান তাকে একপাশে টেনে নিয়ে যায় এবং বলে যে তাকে এখন ইমোশনাল হলে চলবে না। তখনই আচমকা ইতার মধ্যে অন্য এক জিন প্রবেশ করে, তার চোখ লাল হয়ে যায়। যে জায়গায় ওই বৃদ্ধা জিন তাকে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে বলছিল, ঠিক একই জায়গায় এই জিনটি সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে ইতা কোথাও যাবে না, এই জঙ্গল তার, সে এই পাহাড়ের চূড়ায় উঠবে। একথা বলে সে সামনের দিকে এগোতে থাকে, যা দেখে মিলি তার সেফটির কথা চিন্তা করে ইতার পিছু পিছু ছুটতে থাকে। ইমরান তাকে দাঁড় করায়। মিলি বলে এখন ইতাকে অন্য কোনো এক ভয়ানক জিন পজেস করে রেখেছে। ইমরান জিজ্ঞাসা করে মিলি কি ওই জিনকে দেখতে পাচ্ছে। মিলি না বলে। সে বলে এখানে থাকা আশেপাশের সব জিনরা তাদেরকে পছন্দ করছে না, তবে ইতার মধ্যে অন্য এক জিন রয়েছে যার হাত থেকে ইতাকে রক্ষা করা প্রয়োজন। তখনই সেখানে চলে আসে বাকিরা এবং তাদেরকে ডেকে বলে ইতাকে দেখা যাচ্ছে না। ফলে তারা সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং দ্রুত সেদিকে এগোতে থাকে। কিছু দূর যেতেই আকিব এবং ইমরানের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কেননা আকিব ইমরান এবং মিলিকে এই সব কিছুর জন্য দায়ী করছিল। তখন মিলি চিৎকার করে সকলকে থামিয়ে বলে যে সে জানে তার বান্ধবীর জন্য তাদের মজা নষ্ট হয়েছে, তবে এই মুহূর্তে ইতা যা কিছু করছে তা সে নিজে করছে না, তাই তাকে সাহায্য করা প্রয়োজন। তখনই মিলি দেখতে পায় ওই বৃদ্ধা জিনকে, যে কিনা তাদের দিকে তাকিয়ে চিৎকার করতে আরম্ভ করে, যে কারণে সে সকলকে বলে দ্রুত এখান থেকে পালাতে। তারা দৌড়ে সামনের দিকে এগিয়ে আসে এবং একটা স্থানে এসে ক্লান্ত হয়ে পড়ে। তখনই মিলি লক্ষ্য করে সামনে ইতা বর্ষা।
মিলি চলে যায় ইতার কাছে। এখানে সে ইতাকে বোঝায় যে তাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। তবে ইতা এখানে খুবই ইমোশনাল হয়ে মিলিকে বলতে থাকে যে মিলি যদি এখন বাড়িতে ফিরে যায় তাহলে সে একদিন আফসোস করবে যে কেন সেদিন সে ইতার সাথে পাহাড়ের চূড়ায় উঠল না। একথা বলে সে কাঁদতে আরম্ভ করে। ফলে মিলিও অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এদিকে ইয়াদিও বাকি সকলকে বোঝায় যে তারা এত দূর চলে এসেছে, পাহাড়ের চূড়ায় তারা নিশ্চয়ই উঠতে পারবে। ইতা এতক্ষণে সুস্থ হয়ে গিয়েছে। এই আশা নিয়েই তারা সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যেতেই আবারও তার খারাপ লাগতে থাকে। তবে সে এই ব্যাপারটায় একদমই গুরুত্ব দেয় না, বরং সে স্পৃহা নিয়ে সামনের দিকে এগোতে থাকে, যা দেখে সবাই একটু অবাক হয়। এখন তারা এইভাবেই পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে এসেছিল। রাত হয়ে যাওয়ায় তারা নির্দিষ্ট স্থানে তাঁবু ফেলে। আকিব এখানে ইতার অসুস্থতা নিয়ে খোঁচা মেরে কথা বললে ইতা মিলির কাছে ক্ষমা চায়, কেননা তার কারণে তারা বেশিক্ষণ চূড়ায় অবস্থান করতে পারবে না। তবে মিলির কাছে এই ব্যাপারটাই কোনো সমস্যা ছিল না, বরং সে তো ইতার সাথে পাহাড়ের চূড়ায় উঠতে পারবে এটা ভেবেই খুশি। ইতা তাকে ধন্যবাদ জানায় সবসময় তার পাশে থাকার জন্য, তার ব্যাপারে ভাবার জন্য। তখনই মিলি লক্ষ্য করে যে তাঁবুটি ফেলা হয়ে গিয়েছে, তাই সে ইতাকে বলে ভেতরে গিয়ে রেস্ট নিতে। কিন্তু তখনই ইতা উঠে দাঁড়াতেই আচমকা তার আবারও কিছু হয়ে যায়। সে আবারও ছটফট করতে আরম্ভ করে। আকিব এই ব্যাপারটা নিয়ে ভীষণ বিরক্ত হচ্ছিল। এখন ইতাকে তাঁবুতে নিয়ে আসা হয়, তখনও পর্যন্ত সে ছটফট করছিল। ইয়াদির মনে হয় ইতা হয়তো বা বাইরে থেকে এই জঙ্গলে অপবিত্র কিছু নিয়ে এসেছে, তাই তারা ইতার ব্যাগটি চেক করে। তবে সেখানে তারা এমন কিছুই পায় না। তাই তো সাহায্য চাওয়ার জন্য তারা পাশে ক্যাম্পিং করা এক গ্রুপের কাছে যায়। তবে অন্য ওই গ্রুপটি যখন জানতে পারে যে কোনো মেয়েকে জিন বশে নিয়েছে, তখন তারা ব্যাপারটা নিয়ে মজা করতে আরম্ভ করে, যে ব্যাপারটা একদমই ভালো লাগে না ইয়াদির। এখানে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেলে তখনই সেখানে একজন লোক চলে আসে। সে তাদেরকে থামিয়ে বলে পাহাড়ি জীবের সম্মান রাখতে, এরকম চিল্লাপাল্লা না করতে। সে এখানে ইতাকে সাহায্য করার জন্য তার তাঁবুতে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় ইতার অনেক বেশি ব্লিডিং হচ্ছে, যেটা একদমই নর্মাল ছিল না। তাই লোকটি মিলিকে বলে দ্রুত ইতার কাপড় চেঞ্জ করে দিতে। আর এরপর সে ইমরানকে নিয়ে ইতার দুই কানে আজান দিতে আরম্ভ করে। জোরে জোরে আজান পড়ার ফলে তাঁবু জোরে জোরে নড়তে থাকে। এই ঘটনার আভাস যেন বাড়িতে থাকা ইতার মাও পাচ্ছিল, যে কিনা ওই মুহূর্তে নামাজ আদায় করছিল। মনে হচ্ছিল তাদের ঘরের ছাদের উপর থেকে কেউ দৌড়াদৌড়ি করছে। এদিকে তাঁবু কাঁপতে থাকে এবং ইতার চোখ লাল হয়ে যায়। সে তখনও পর্যন্ত ছটফট করছিল। আজান যত শেষের দিকে যাচ্ছিল ততই ইতার শরীরের শিরাগুলো কালো হয়ে উঠছিল। এভাবেই আজান শেষ হতে হতে সে একদমই স্বাভাবিক হয়ে যায়। এদিকে ইতার মায়ের আশেপাশের পরিবেশও স্বাভাবিক হয়ে যায়। ইতার হুঁশ ফিরলে ওই লোকটি ইতাকে বলে ইস্তেগফার পড়তে, সেই সাথে ইবাদাত করতে। এর ফলে সে ঠিক হয়ে যাবে। অন্যদিকে ইতার মা নামাজ শেষ হতেই সে ইয়ামিনের ওই দরজায় নক করতে থাকে। এই ঘরে এমনকি ইতার মায়ের প্রবেশও নিষিদ্ধ ছিল। সে এখানে ছাদের ওই শব্দের কথা বলতেই ইয়ামিন বলে ওঠে যে সে ভুল শুনেছে, এমন কিছুই ঘটেনি। একথা বলে সে সেখান থেকে তাকে চলে যেতে বলে। তার এই ব্যবহার ইতার মায়ের কাছে বেশ অবাক লাগে। এদিকে ইয়াদি সকলকে বলে যে মিলি এবং ইতা আজ রাতে টেন্টে থাকুক, তারা বাইরেই রাত কাটাবে, আর সকালে খাবার খেয়েই তারা রওনা দিবে। তবে এই রাতটা কি এত সহজেই শেষ হবে? আমরা দেখতে পাই মিলি ইতার পাশে বসে ঘুমাচ্ছিল। এমন সময় ইতার ডাকে তার ঘুম ভেঙে যায়। আমরা দেখতে পাই তার সামনে ইতা নয়, বসে আছে ওই জঙ্গলের রানী, অর্থাৎ পানির ভেতর থেকে উঠে আসা ওই জিন, যে কিনা মিলিকে বলে যে মেয়েটি তাদের এই পাহাড়ি পরিবেশকে নষ্ট করছে। ইতাকে নিয়ে তারা যেন ফিরে যায়। একথা বলতে বলতেই ঘুম ভেঙে যায় মিলির। সে ভাবে এইসব কিছু সে স্বপ্নে দেখেছে। তখনই সে দেখতে পায় তার পাশে ইতা নেই। ফলে সে ইতার জন্য চিন্তিত হয়ে যায় এবং টেন্ট থেকে বেরিয়ে পড়ে। সে একটা লাইট হাতে নিয়ে আশেপাশে ইতাকে খুঁজতে থাকে। মনে হচ্ছিল তার আশপাশ দিয়ে অনেক জিন দৌড়ে যাচ্ছে। এমন সময় আচমকা সে ঝোপঝাড়ের মধ্য থেকে কারোর হাসির আওয়াজ শুনতে পায় এবং সেদিকে তাকাতেই দেখতে পায় সেখানে বসে আছে ইতা। তাকে ডাকতে ডাকতে মিলি তার কাছে এগিয়ে যায়। ইতা তখন উঠে দাঁড়ায় এবং এক ভয়ানক হাসি নিয়ে মিলির দিকে ঘুরে তাকায় এবং তাকে পরিচয় করিয়ে দেয় নিজের নতুন বন্ধুর সাথে। অথচ সেখানে তো কেউই ছিল না। তাই মিলি তাকে দ্রুত টেন্টে ফিরে যেতে বলে।
তখনই আচমকা ইতা আবারও ওই শয়তান জিন দ্বারা পজেস হয়ে যায়। এই জিনটি ছিল তার বাড়িতে থাকা ওই জিন, অর্থাৎ পাহাড়ে আসার আগেই এই জিন তার পিছে পড়েছিল। এই জিন এখানে মিলিকে উদ্দেশ্য করে বলে ইতা তার, মিলি যেন তার পথ থেকে সরে দাঁড়ায়। একথা বলতেই মিলি ইতাকে আঘাত করতে আরম্ভ করে। কয়েকবার জোরে জোরে আঘাত করার পর ফাইনালি ইতার জ্ঞান ফিরে আসে এবং মিলি তাকে নিয়ে টেন্টে ফিরে যায়। ভোরের আলো ফোটার সাথে সাথে সকলের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই তারা দেখতে পায় তাদের পাশে যে লোকটি ঘুমিয়েছিল, অর্থাৎ গতরাতে যে ইতাকে সাহায্য করেছিল, সে সেখানে নেই, তার তাঁবুটিও নেই। ফলে তারা একটু অবাক হয়, কেননা গতরাতে ওই ঘটনা ঘটার কারণে তারা অনেক দেরিতে ঘুমিয়েছিল। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা আবার ঘুম থেকে উঠে পড়েছে, আর এইটুকু সময়ের মধ্যে ওই লোকটির এখান থেকে যাওয়া সম্ভব না। তখন ইউসুফ বলে যে গতরাতে সে তাকে শীতের কাপড়ও পরতে দেখেছিল না। তখনই আকিব তাদেরকে থামিয়ে দেয়, এইসব ব্যাপারে আলোচনা করা ঠিক না। অর্থাৎ তারা সকলে বুঝতে পেরেছিল যে গতরাতে তাদেরকে সাহায্য করা ওই লোকটি কোনো সাধারণ মানুষ নয়, বরং এই পাহাড়েরই কোনো ভালো জিন ছিল। অন্যদিকে ঘুম ভাঙতেই মিলি দেখতে পায় ইতা অলরেডি জেগে রয়েছে। এখন এরপর এখান থেকে চলে যাওয়ার জন্য তারা সব কিছু গোছগাছ করতে আরম্ভ করে। ইমরান মিলিকে জিজ্ঞাসা করে যে গতরাতে ইতা ঠিকঠাক ছিল কিনা। মিলি এখানে গতরাতের ঘটনাটি তার কাছ থেকে লুকিয়ে নেয়। এদিকে ইতা তখনই সামনের দিকে এগিয়ে যায়, যা দেখে ইমরান মিলিকে বলে সবসময় তার সাথে থাকতে। ইতা গিয়ে একটা পাথরের উপর বসে। কিছুক্ষণের মধ্যে মিলি সেখানে চলে আসে এবং তাকে বলে যে তাদের এখনই ফিরে যেতে হবে। তখন ইতা বলে যে সে এখান থেকে ফিরে যেতে চায় না, তার মনে হচ্ছে তার যেন এখানেই জন্ম হয়েছে, সে যদি সারা জীবনের মতো এখানে থাকতে পারত। মিলি তার এই কথায় গুরুত্ব না দিয়ে তাকে এখান থেকে নিয়ে যেতে থাকে। তখন ইতা দাঁড়িয়ে পড়ে এবং পাথরটির দিকে তাকিয়ে বলে যে মিলি একদিন এখানে আসবে এবং কান্না করবে, সেদিন তার ইতার সাথে দেখা হবে। তার এই সকল অদ্ভুত কথা মিলি কিছুই বুঝতে পারছিল না, আর আসলে সে বুঝতেও চাইছিল না। তাই তো সে ইতার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। এখন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওই সময় ইতা লক্ষ্য করে যে সে মিলির টি শার্ট পরে আছে। সেই ব্যাপারে মিলিকে প্রশ্ন করলে গত রাতে ইতার কাপড় যে রক্তে ভিজে গিয়েছিল, এই ব্যাপারটা মিলি তার কাছ থেকে লুকিয়ে যায় এবং বলে যে সে অনেক বেশি ঘেমে গিয়েছিল, আর এই কারণে তার যাতে ঠান্ডা না লেগে যায় তাই মিলি তাকে নিজের টি শার্ট পরিয়ে দিয়েছে। এটা শুনে ইতা ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে ধন্যবাদ জানায়। বাড়িতে গিয়ে সে তার টি শার্ট ফিরিয়ে দিতে চায়, তবে মিলি বলে দরকার নেই, সে এটা রেখে দিতে পারে। এখন এইভাবেই তারা পৌঁছে যায় সেকেন্ড পোস্টে। সেখানে পৌঁছে তারা বিশ্রাম নিতে থাকে। তখন ইতা পেছনের দিকে তাকিয়ে মিলিকে বলে তার কেন জানি মনে হচ্ছে সে কিছু একটা ফেলে যাচ্ছে, তবে সে জানে না কি। তখনই আলী নামক ইমরানের আরেক বন্ধু বলে যে তার মনে হচ্ছে তারা যেন কাউকে একটা পিছে ছেড়ে এসেছে, যা শুনে সবাই একটু অবাক হয়। আলী বলে যে তারা 7 জন এখানে এসেছিল, এখনো তারা 7 জনই আছে, তবে তার কেন জানি গণনায় ভুল হচ্ছে। তার মনে হচ্ছে তারা একজন বেশি অথবা একজন কম আছে। ব্যাপারটা বেশ গা হিম করা ছিল। তাই তো ইয়াদি এই ব্যাপারে একদমই কথা বাড়ায় না। সে বলে এই ব্যাপারে না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে। সকলে উঠে রওনা দেয়, তবে ইতা সেখানেই দাঁড়িয়ে পিছের দিকে তাকিয়ে থাকে। মিলি তাকে ডাকতে গেলে ইতা মিলিকে বলে যে সে যদি ভবিষ্যতে এই পাহাড়ে আবারও আসে এবং ইতাকে দেখে তাহলে সে যেন নিজের সাথে করে ইতাকে নিয়ে যায়। একথা বলে ইতা সামনের দিকে এগিয়ে যায়। মিলি এই কথার কোনো কিছুই বুঝতে পারে না। সকাল থেকেই ইতার কথা বেশ অদ্ভুত ছিল। এখন পাহাড় থেকে নেমে তারা গাড়িতে করে রওনা দিয়েছিল, যেখানে ইতা মিলির হাত ধরে জিজ্ঞাসা করে যে যা কিছুই হোক না কেন সে কি তার বেস্ট ফ্রেন্ড থাকবে। মিলি উত্তরে বলে সে সব সময় ইতার বেস্ট ফ্রেন্ড থাকবে। ইতা এই কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে। এখন ওই রাতেই মিলি ইতাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়, তবে ইতার মা দরজা খুলতেই হতবাক হয়ে যায়, কেননা ইতা কোনো কথা বলছিল না। তার চেহারা ছিল সম্পূর্ণ ফ্যাকাশে। সে তার সাথে কোনো রকম কথা না বলে ভেতরে চলে যায়। মিলিও কোনো কিছু না বলে ইমরানের সাথে বাড়িতে ফিরে আসে। এখন মিলিদের বাড়ির দৃশ্য দেখা যায়, যেখানে মিলির দাদি দেখতে পায় মিলি এবং ইমরান পেছনের দরজা দিয়ে ঢুকে হাত পা ধুচ্ছে। মিলির মা তখনও পর্যন্ত সামনের দরজা দিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল, তাই তাদের দাদি এসে মিলির মাকে তাদের ফিরে আসার খবর দেয়। মিলির মা মিলি এবং ইমরানকে হাত মুখ ধুতে দেখে ঘরে চলে যেতে যায়। এমন সময় সামনের দরজায় কেউ নক করে। সে গিয়ে দরজা খুলতেই আস্তাগফিরুল্লাহ বলে ওঠে
কেননা তার সামনে দাঁড়িয়ে ছিল মিলি এবং ইমরান। তারা যদি এখানে থাকে তাহলে পেছনের দরজা দিয়ে কারা ঢুকেছে, এইসব ব্যাপার নিয়ে মিলি এবং ইমরান ইতিমধ্যে বিরক্ত ছিল। তাই তারা এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে নিজ নিজ ঘরে চলে যায়। তাদের মা কুয়োর স্থানে গিয়ে দেখতে পায় সেখানে কেউই নেই, এমনকি হাত পা ধোয়ার মতো নিচে কোনো পানিও পড়ে নেই। ফলে সে একটু ঘাবড়ে যায়। এদিকে মিলি ঘুমানোর কিছুক্ষণের মধ্যেই তার মা এসে তাকে ডেকে তোলে, কেননা ইতার মা কল দিয়েছিল এবং কলে সে শুধুমাত্র কেঁদেই চলেছে, যা শুনে মিলি ঘাবড়ে যায় এবং ওই সময় ইমরানকে সাথে নিয়ে ইতার বাড়িতে পৌঁছে যায়, যেখানে মানুষের ভিড় দেখে তারা অবাক হয়ে যায়। ভেতরে ঢুকে তারা দেখতে পায় ইতা তখন পুরোপুরিভাবে ওই শয়তান জিন দ্বারা পজেসড হয়ে গিয়েছিল। এক ওস্তাদ চেষ্টা করছিল তার ভেতর থেকে ওই জিনকে বের করার। ওই সময় মিলিকে ইতার মা প্রশ্ন করে যে পাহাড়ে কি এমন ঘটেছিল, যার উত্তরে মিলি বলে সে জানে না। সে শুধুমাত্র জানে পাহাড়ে পৌঁছানোর পর ইতার মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়েছিল। এখানে ওস্তাদ ইতার ভেতরে থাকা জিনকে বলে তাকে ছেড়ে দিতে, সে যদি কোনো ভুল করে থাকে বা কিছু বলে থাকে তার জন্য তাকে ক্ষমা করে দিতে। এভাবে বলে সে দোয়া পড়তে থাকে। তখন পেছন থেকে ইতার মা তাকে রিকোয়েস্ট করতে থাকে তার মেয়েকে বাঁচিয়ে নিতে, যার প্রতি উত্তরে ওস্তাদ বলে কোনো জিনের ক্ষমতা নেই কোনো মানুষকে জানে মেরে ফেলা। একথা শুনে ওই জিন ক্ষেপে যায় এবং ওস্তাদের মুখে থু মেরে দেয়। এরপর সে একে একে ইতার হাতের নখগুলো উখড়ে ফেলতে থাকে। ওস্তাদ এখানে দোয়া কালাম পড়তে থাকে এবং চেষ্টা করতে থাকে তার ভেতর থেকে জিন বের করার। তখনই পাশ থেকে ইয়ামিন বলতে থাকে যে ইতাকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া উচিত, যা শুনে ইতার ভেতরকার জিন ছটফট করতে আরম্ভ করে। তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, যেখানে তার চোখ তখনও লাল ছিল, সে তখনও ছটফট করছিল। মেয়ের এই অবস্থা দেখে তার বাবা মা একদমই অসহায় হয়ে পড়েছিল। তখনই সেখানে মিলি এবং ইমরান আসলে ইতার বাবা ইয়ামিন তাদের উপর ভীষণভাবে ক্ষেপে যায় এবং তাদেরকেই এই সব কিছুর জন্য দায়ী করতে থাকে, কেননা তারাই দায়িত্ব নিয়ে ইতাকে ওই পাহাড়ে নিয়ে গিয়েছিল। তখনই সেখানে ডক্টর আসে এবং তাদেরকে জানায় যে অ্যানেস্থেশিয়ার ডাবল ডোজ দিয়ে তারা ইতাকে অজ্ঞান করেছে, তবে তাদের মনে হচ্ছে না যে তার চিকিৎসা এইখানে করা যাবে, আর এমনটি হলে তারা এখানে তাকে রাখতেও পারবে না। একথা শুনে ভেতরে যাওয়ার সময় ইয়ামিন মিলি এবং ইমরানকে বলে এই সব কিছুর জন্য তারাই দায়ী। এখন এইভাবেই সময় এগোতে থাকে। মিলিদের স্কুলও খুলে দেয় এবং ওই দিন তাদের ক্লাস টেস্ট ছিল, যেখানে মিলির পাশে ছিল না ইতা। এমন সময় ইতা যেন মিলিকে ডাক দেয়। মিলি তাকে নিজের পাশে দেখে খুশি হয়ে যায়, তবে এটা শুধুমাত্র তার কল্পনা ছাড়া আর কিছুই ছিল না। ইতার অবস্থা ততদিনে আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। সে তখনও হসপিটালে ভর্তি, তার পেট ফেঁপে উঠেছিল। মিলি তাকে প্রায় দেখতে যেত। এরকমই একদিন মিলিকে ইতার দিকে খেয়াল রাখতে বলে ইতার মা বাইরে যায়। মিলি তখন ইতার কাছে এসে বসে। ইতাকে বেডের সাথে বেঁধে রাখা হয়েছিল। ইতা মিলিকে প্রশ্ন করে সে কি কোনো ভুল করেছে। মিলি না বললে ইতা বলে তার ভীষণ ভয় লাগছে। তখনই একজন সিস্টার ওই ঘরে আসে। ইতা তাকে রিকোয়েস্ট করে তার ওই হাতটি খুলে দিতে, কেননা সে ভালো করে মিলির হাত ধরতে পারছিল না। মিলি তার উপর নজর রাখার ওয়াদা করলে সিস্টার তার হাত খুলে দেয়। ইতা তখন মিলিকে জড়িয়ে ধরতে চায়। মিলিও তার বুকে মাথা রাখে এবং ইতাকে চিন্তা করতে নিষেধ করে। সে সুস্থ হয়ে যাবে এবং তারা দুজন আবারও মজার দিন কাটাবে। ইতাও আমিন বলে। এরপর মিলি বাইরে এসে দেখতে পায় ইতার মা বাইরে বসে কাঁদছে। মিলি তার কাছে গেলে ইতার মা জানায় যে ডক্টর ইতার ব্যাপারে হার মেনে নিয়েছে, তাই তো গতরাতে কয়েকজন শামানকে সে ডেকেছিল। তার মধ্যে থেকে একজন তাদেরকে বলেছে যে ইতাকে কিছু একটা ফিরিয়ে আনতে হবে, কিন্তু ইতার মতে সে তো ওই পাহাড়ে কিছু ফেলে আসেনি, তাই তো তারা বুঝতে পারছিল না যে তারা ইতাকে কিভাবে বাঁচাবে। মিলি এই ব্যাপারে তার ভাইয়ের সাথে কথা বলে, কেননা ইমরান এবং তার বন্ধুরা তো ইতার ব্যাগ চেক করেছিল, সেখানে তারা এরকম কিছু দেখেছিল কিনা যা ইতা ফেলে এসেছে। তখন ইমরান বলে যে তারা ব্যাগের ভেতরে সবকিছু দেখেছিল যেগুলো ইতা নিয়ে এসেছে, এর মানে সে কিছুই ফেলে আসেনি। তখন মিলি তার কাছে ওই পলিথিনের কথা জিজ্ঞাসা করে, যেটার ভেতরে ইতা তার ইউজড জিনিসপত্র রেখেছিল। ইমরান বলে ওই পলিথিনও তারা তার ব্যাগে দেখেছিল। ফলে মিলি বুঝতে পারে না যে ইতা এমন কি ফেলে এসেছে। ইমরান তাকে এইসব ব্যাপারে ইনভলভ হতে নিষেধ করে, কেননা ইতিমধ্যে ইয়ামিন অর্থাৎ ইতার বাবা তাদেরকে হুমকি দিয়েছে পুলিশের ভয় দেখিয়ে। এখন পরদিন খাবার নিয়ে হসপিটালে পৌঁছাতেই ইতার মা দেখতে পায় ইতার ক্যাবিনের দরজা খোলা। ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে।
ইতার মা তাকে প্রশ্ন করে, তবে সে কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এখন ওই দিন রাতে ছটফট করতে করতে ইতার ঘুম ভেঙে যায়। সে নিজের সামনে ওই জিনকে দেখতে পায়। এতে করে ইতিমধ্যেই সে ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় ওই জিন আস্তে আস্তে করে তার দিকে এগিয়ে আসে, তার উপর চড়ে বসে। ইতা ভয়ে চিৎকার করতে থাকে এবং তার কান এবং নাক থেকে রক্ত বের হতে থাকে। দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। সময়ের সাথে সাথে ইতার অবস্থা আরো বেশি খারাপ হচ্ছিল। তার পেট আরো বেশি ফুলে উঠছিল, সেই সাথে তার মাথা থেকে অধিকাংশ চুলই পড়ে গিয়েছিল। সে মিলিকে জানায় প্রতি রাতে এক জিন তার কাছে আসে। তবে মিলি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে সে শুধুমাত্র দুঃস্বপ্ন দেখছে, এছাড়া আর কিছুই না। এখানে মিলিরও মনে হচ্ছিল না শুধুমাত্র মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় ইতা যে পাহাড়ে চড়েছিল এই কারণেই তার সাথে এরকমটি হচ্ছে। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। এমনকি গ্রুপের বাকি কারোরই এমনটি মনে হচ্ছিল না। ইয়াদি বলে যে এর আগেও একবার সে কয়েকজন মেয়ের সাথে পাহাড়ে গিয়েছিল। ওই সময় তাদের মধ্য থেকে একজনের এরকম সাইকেল শুরু হয়েছিল, তবে তার তো কিছুই হয়নি। ইমরানের মনে হচ্ছিল ইতা পাহাড়ে যাওয়ার আগেই কোনো কিছু নিজের সাথে করে নিয়ে গিয়েছিল। এই কারণেই পাহাড়ি জিনেরা তাদেরকে বারবার সতর্ক করছিল। তার উপর রেগে গিয়েছিল তারা। নিশ্চয়ই এমন অপবিত্র কোনো কিছু যার কারণে আজ তার এই অবস্থা। এর উত্তরে মিলি বলে ইতা তার পিছে পড়ে থাকা ওই জিনের যে বর্ণনা দিয়েছে এরকমই একটা জিন সে পাহাড়ে যাওয়ার আগে ইতার বাড়িতে দেখেছিল। এর মানে হতে পারে সে বাড়ি থেকেই কিছু নিয়ে গিয়েছিল। এদিকে ওই সময় ইতার মা হসপিটালে গিয়ে পৌঁছায়, যেখানে সে হসপিটাল থেকে ওই লোকটিকে বের হতে দেখতে পায় যাকে সে গতদিন ইতার ক্যাবিন থেকে বের হতে দেখেছিল। লোকটি এখানে চোখের পলকে সেখান থেকে উধাও হয়ে যায়। ইতার মা কোনো কিছু বুঝতে পারে না। ওই দিন আবার মিলিরা সবাই মিলে ইতার সাথে দেখা করতে আসে। তারা এখানে ইতার সম্বন্ধে ভালো ভালো কথা বলতে থাকে, যে ইতাকে বান্ধবী হিসাবে পেয়ে তারা কতটা লাকি। এমন সময় ইতা দরজার কাছে ওই জিনকে দেখতে পায় এবং মিলিকে এই ব্যাপারে বলে। মিলি তাকে দেখতে পাচ্ছিল না, তাই সে ইতাকে বলে সে হয়তো বা ভুল দেখছে। ইতা বলতে থাকে যে ওই জিন তার দিকেই চেয়ে আছে। এমন সময় ক্যাবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ইতার বাবা ইয়ামিন। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং একদিন পর রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে দরজায় বারবার নক করা হচ্ছিল, কিন্তু মিলি খুলতে যাচ্ছে না দেখে তার মা তাকে বকাঝকা দিতে থাকে। মিলি তার মায়ের কথা শুনে দরজা খুলতে যায়। দরজা খুলেই সে নিজের সামনে ইতাকে সুস্থ সবল দেখে তাকে জড়িয়ে ধরে, আর এরপর বলে তার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। তাকে একটা কল দিলেই মিলি তার কাছে চলে যেত। তখন ইতা বলে সে তার টি শার্টটি ফিরিয়ে দিতে এসেছে, তবে মিলি এটা ফেরত নিতে চায় না। সে এটা ইতাকে দিয়ে দেয় এবং বলে সে আগামীকাল ইতার বাড়িতে যাবে এবং রাতটা সে তার সাথেই থাকবে। যা শুনে ইতা খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। মিলিও অনেক বেশি খুশি ছিল নিজের বান্ধবীকে হাঁটতে চলতে দেখে। ওই দিন রাত 2:30টার দিকে মিলির ঘুম ভেঙে যায় ইমরানের ডাক শুনে। দরজা খুলতেই ইমরান বলে তাদের দ্রুত ইতার কাছে হসপিটালে যেতে হবে। মিলি অবাক হয়ে বলে ইতা তো বাড়িতে ফিরে এসেছে। ইমরান বলে না। একথা শুনে মিলি একটু অবাক হয়। তারা দুজনই দ্রুত হসপিটালে চলে যায়। সেখানে তাদেরকে বাইরেই অপেক্ষা করতে বলা হয়। ভেতরে ইতার বাবা মা তার সাথে ছিল। ইতার অবস্থা অনেক খারাপ, তার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। ডক্টররা চেষ্টা করছিল তাকে বাঁচানোর। ওই সময় তার মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়। এইভাবে রক্তাক্ত অবস্থায় সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাথা ঘুরিয়ে সে একবারের জন্য মিলির দিকে তাকায়, আর এরপর সে তখনই মারা যায়। একমাত্র সন্তানকে হারিয়ে ইতার মা চিৎকার করে কাঁদতে থাকে। মিলিও একেবারেই ভেঙে পড়েছিল। পরদিন ইতার লাশ সামনে নিয়ে তার মা পাগলের মতো কাঁদতে থাকে। ওই সময় কোনো মতে ইয়ামিন তাকে বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে যাচ্ছিল। এমন সময় বাইকে করে ওই লোকটি তাদের বাড়ির সামনে আসে, যে লোকটিকে হসপিটালে দেখেছিল ইতার মা। সে এখানে তাদের এই অবস্থা দেখে হাসতে থাকে। ইতার মা নিজের রাগ কন্ট্রোল করতে পারে না এবং তার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। ইয়ামিনও তাকে এখান থেকে চলে যেতে বলে। এই সব কিছু মিলির সামনেই ঘটে। ইতার দাফনের পর যখন সকলে সেখান থেকে চলে যায় তখনও মিলি সেখানে বসে কাঁদতে থাকে। মাত্র 17 বছর বয়সেই তার বেস্ট ফ্রেন্ডকে সে হারিয়ে ফেলেছিল, আর এই ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। এমনকি তার মাও তাকে বোঝানোর চেষ্টা করে এবং এই সব কিছু থেকে বেরিয়ে আসতে বলে ইমরানও। তবে মিলি তো কোনো কিছু শুনতে রাজিই ছিল না।
সে যতক্ষণ না পর্যন্ত জানতে পারছে ইতার সাথে কি হয়েছে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। একথা বলে সে কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। ওই রাতে ঘুমের মাঝে মিলির স্বপ্ন দেখে এবং তার মনে পড়ে যায় যে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সে ইতাকে এবং তার বাবা ইয়ামিনকে আলাদাভাবে কথা বলতে দেখেছিল, যেখানে ইয়ামিন ইতার হাতে কালো পলিথিনের কিছু একটা তুলে দিয়েছিল এবং বলেছিল এটা দূরে কোথাও ফেলে দিতে। কল্পনায় মিলি দেখতে পায় ইতা এটা ওই পানিতে ফেলে দিয়েছিল, যে পানির ভেতর থেকে উঠে এসেছিল ওই পাহাড়ের রানী, অর্থাৎ জিনদের রানী। ফলে মিলি সবটা বুঝতে পারে এবং তখনই তার মাকে এই ব্যাপারে জানায়। আমরা ইতার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ইতার মা ইয়ামিনের ঘরের দরজা খুলে তাকে সরাসরি জিজ্ঞাসা করে যে সে ইতার হাতে কি তুলে দিয়েছিল, যা শুনে ইয়ামিন থতমতো খেয়ে যায়। এই ব্যাপারটা মূলত মিলির মা ইতার মাকে জানিয়েছিল। ইয়ামিন এই ব্যাপারে কোনো কিছু না বলতে চাইলে ইতার মা জোর করে ওই ঘরে প্রবেশ করে এবং দেখতে পায় ওই ঘর ভর্তি ছিল কালো জাদুর জিনিসপত্র। এর মানে ইয়ামিন কারোর উপর কালো জাদু করছিল। এই ব্যাপারে প্রশ্ন করলে ইয়ামিন শেষমেশ সবকিছু স্বীকার করে নেয়। মূলত বাইকের ওই লোকটি ছিল ইয়ামিনের শত্রু। সে আসার পর থেকে ইয়ামিনের ব্যবসা ভালোভাবে চলছিল না, যে কারণে ইয়ামিন তার উপর কালো জাদু করেছিল। এর প্রতিশোধে লোকটি ইয়ামিনের উপর আরো ভয়ানক কালো জাদু করে, যার প্রভাব পড়তে শুরু করে ইতার উপর। ইতার নোজ ব্লিডিং দেখে ইয়ামিন এই ব্যাপারটা বুঝে ফেলেছিল। তবে যেহেতু খারাপ কাজের শুরুটা সে করেছিল, তাই সে চাইছিল না ব্যাপারটা যাতে সবার সামনে আসে। এ কারণেই সে ইতাকে ভুলভাল বোঝাতে থাকে যে এটা একটা সামান্য নোজ ব্লিডিং। এই ব্যাপারে ইতা যেন তার মাকে কিছু না বলে, সে এমনিতেই অসুস্থ। এইসব বলে সে ইতার হাতে তুলে দেয় ওই ভুডু ডল, যেটা সে এই বাড়ির পাশেই পোতা পেয়েছিল। ভুডু ডলের মাধ্যমে করা কালো জাদু কাটাতে এই পুতুলকে যতটা সম্ভব দূরে ফেলে দিতে হয়। তাই তো এই দায়িত্ব সে দিয়েছিল ইতাকে। এটাই ছিল তার বড় ভুল, যা শুনে ইতার মা এখানে প্রচন্ড রেগে যায়। সে বলে সে কেমন বাবা, নিজের মেয়ের জীবন ঝুঁকিতে ফেলার আগে একবারও ভাবল না? এর থেকে তো বরং সে নিজেই মরে যেত। একথা বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ইয়ামিনেরও প্রচন্ড আফসোস হতে থাকে। আমরা বুঝতে পারি ইতা কেন পাহাড়ে যাওয়ার আগে এতটা অসুস্থ হয়ে পড়েছিল। মূলত এই কালো জাদুর কারণে এই সব কিছু হচ্ছিল। এছাড়া সে ওই কালো পলিথিনে করে ওই ভুডু ডলই ওই পানিতে ফেলে দিয়েছিল, যে কারণে জিনের রানী রেগে গিয়েছিল এবং ওই জিন তার পিছে থেকে যাওয়ার বদলে বরং তাকে কবজা করে নিয়েছিল। ফলে তার ভয়ানকভাবে মৃত্যু হয়েছিল। এখন তার মৃত্যুর 2 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মিলি এবং ইমরানের ওই বন্ধুরা মিলে আবারও ওই পাহাড়ে ঘুরতে গিয়েছিল। গতবার না পারলেও এইবার তারা এই পাহাড়ের চূড়ায় যেতে চলেছিল। তবে চূড়ায় পৌঁছানোর একটু আগেই মিলি ওই পাথরটি দেখতে পায়, যেখানে বসে ইতা তাকে বলেছিল যে মিলি একদিন এখানে আসবে এবং ইতার কথা মনে করে কাঁদবে। মিলি সেখানে এসে কাঁদতে থাকে এবং ইতাকে বলতে থাকে যে সে সঠিক ছিল, সে ইতাকে ভীষণ মিস করে। একথা বলতেই পিছ থেকে ইতা তাকে ডাক দেয়। সে পিছে ঘুরে ইতাকে দেখে অনেক খুশি হয়ে যায়। ইতা তাকে বলেছিল যে যদি তার এখানে এসে ইতার সাথে দেখা হয় তাহলে যেন মিলি ইতাকে সাথে নিয়ে যায়। তাই তো ইতার হাত ধরে মিলি হাঁটতে আরম্ভ করে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পের শেষে আমরা বাস্তব মিলিকে দেখতে পাই, যার আসল নাম ছিল মায়া। মায়া এবং তার বান্ধবী ইতার সাথে এই ঘটনা ঘটেছিল, যে ব্যাপারে সে একটা পডকাস্টে শেয়ার করেছিল। যে ঘটনাকে কেন্দ্র করেই হুবহু একই রকম ভাবে আজকের এই মুভিটি বানানো হয়েছে। এখানে গল্পের শেষে মিলি অর্থাৎ মায়া আমাদেরকে বলে যে যদি কেউ পাহাড়ে ঘুরতে যায় তাহলে সে যেন নিজের প্রত্যেকটা জিনিসের উপর নজর রাখে, এমনকি মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি শব্দের উপরও। কেননা সাধারণ মানুষের সাথেই জিনেরা বসবাস করে, আর পাহাড়ি এলাকায় তাদের আভিজাত্য বেশি, তাই তাদের কোনোভাবেই রাগানো উচিত না। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।